গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি আনিসুল হকের উপন্যাস মা। পড়ছি এর প্রথম পর্ব। উৎসর্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিযুত শহীদের প্রত্যেকের মাকে। আলোকোজ্জ্বল শারদীয় দুপুর, আকাশ ঘন নীল, বর্ষা ধোয়া, গাছগাছালি সবুজ পাতায় রৌদ্ররশ্মি আছড়ে পড়ে পিছলে যাচ্ছে স্বর্ণলতার মতো। সেই চনমনে রোদের নিচে জুরাইন গোরস্থান চত্বরে সমবেত হয়েছেন একদল শবযাত্রী। তাদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা। গোরস্থানের সীমানা প্রাচীরের বাইরে রাস্তায় গাড়িতে বসে আছেন জাহানারা ইমাম। আজাদের মাকে দাফন করা হবে একটু পরেই। আজ ৩১ আগস্ট ১৯৮৫ সাল। গতকাল ৩০ আগস্ট আজাদের মা মারা গেছেন। পাকিস্তানি সৈন্যদের হাতে আজাদের ধরা পড়ার ঠিক ১৪ বছরের মাথায় একই দিনে তিনি মারা গেলেন। এটা শহরের অনেক মুক্তিযোদ্ধারই জানা যে এই ১৪টা বছর আজাদের মা একটা দানা ভাতও মুখে দেন নাই। কেবল একবেলা রুটি খেয়ে থেকেছেন, কারণ তার একমাত্র ছেলে আজাদ তার কাছে ১৪ বছর আগে একদিন ভাত খেতে চেয়েছিল। পরদিন তিনি ভাত নিয়ে গিয়েছিলেন রমনা থানায়, কিন্তু ছেলের দেখা আর পান নাই। অপেক্ষা করেছেন ১৪টা বছর, ছেলে আর ফিরে আসে নাই। অপেক্ষার এই ১৪টা বছর তিনি কোনোদিন বিছানায় শোন নাই। শানের মেঝেতে শুয়েছেন। কি শীত কি গ্রীষ্ম, তার ছিল একটাই পাষাণ শয্যা। কারণ তার ছেলে আজাদ শোবার জন্যে রমনা কি তেজগাঁও থানায় কি তেজগাঁ ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এমপি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে বিছানা পায় নাই। শহরের মুক্তিযোদ্ধারা, বিশেষ করে যারা ছিলেন আরবান গেরিলা দলের সদস্য, তারা এসেছেন আজাদের মার জানাজায় শরিক হতে। আজাদের মা মারা যাওয়ার আগে জানতেন যে তিনি মারা যাচ্ছেন। তিনি তার ভাগ্নে জায়েদকে বলে রেখেছিলেন যেন আত্মীয়স্বজন কাউকে তার মৃত্যু সংবাদ না দেওয়া হয়, কিন্তু জায়েদ মুক্তিযোদ্ধাদের খবরটা না দিয়ে পারে না। জায়েদের কোমরে আর উরুতে আছে বুলেট বের করে নেবার ক্ষতচিহ্ন। ১৪ বছর আগে এই ৩০ আগস্টের রাত্রি ০ ঘণ্টায় পাকিস্তানি সৈন্যদের ছোড়া বুলেট তার শরীরে বিদ্ধ হয়েছিল। তারপর থেকে সে সারাক্ষণ ভুগে আসছে হাত পা শরীরের অস্বাভাবিক জ্বলুনিতে। এই জায়েদ মুক্তিযোদ্ধা কাজী কামালকে ফোন করে আজাদের মার মৃত্যু সংবাদ অবহিত করে। জাহানারা ইমামের সঙ্গে মুক্তিযুদ্ধের পরেও যোগাযোগ ছিল আজাদের মার। জাহানারা ইমাম তথা রুমি ভাইয়ের আম্মাকেও জায়েদ জানিয়ে দেয় তার আম্মা অর্থাৎ খালার মারা যাওয়ার খবরটা। জাহানারা ইমাম অতঃপর রুমের সহযোদ্ধা বন্ধুদের খবর দিতে থাকেন। শাহাদাত চৌধুরী থেকে ফতে চৌধুরী, হাবিবুল আলম থেকে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, রাইসুল ইসলাম আসাদ থেকে চুল্লু ভাই, আবুল বারক আলভি থেকে শহীদুল্লাহ খান বাদল, সামাদ, মাহবুব, হারিস, উলফত, লিনুবিল্লা, হিউবার্ট রোজারিও সবাই খবর পেয়ে যান আজাদের মা মারা গেছেন। তার দাফন হবে জুরাইন গোরস্থানে। জনাত্রিশেক মুক্তিযোদ্ধাদের কেউ সরাসরি, কেউ বা শাহজাহানপুরের আজাদের মার বাসা ঘুরে এসে জুরাইন গোরস্থান এলাকায় জড়ো হয়েছেন। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর স্মৃতিতে আজাদের মার দাফনের দৃশ্যটা চিরস্থায়ীভাবে সংরক্ষিত হয়ে আছে। তার মাথায় একটা প্রশ্নবোধক চিহ্ন চিরকালের মতো আঁকা হয়ে যায় যে শরৎকালের এই দিনটায় এত আলো থাকা সত্ত্বেও বেলা ১২টায় ঘন নীল আকাশ থেকে বৃষ্টি নামল কিভাবে। আজাদের মার শবদেহ খাটিয়ায় করে বয়ে চলেছেন মুক্তিযোদ্ধারা জুরাইন গোরস্থানের দিকে। জুরাইন গোরস্থানটা দেখতে অন্য যে কোনো গোরস্থানের মতোই। কিছু কাঁচা কবর, কিছু পাকা। পাকা কবরগুলোর কোনোটার চারদিকে কেবল ৫ ইঞ্চি ইটের দেওয়াল, পলেস্তরাহীন শ্যাওলা লাগা। আবার কোনোটা মার্বেল পাথরে ঢাকা। এপিটাফের নামধাম, জন্ম মৃত্যু সন, তারিখ। কোনো কোনো সমাধিসৌধ বেশ চৌলসপূর্ণ, তাতে নানা রঙিন কাচ পাথর বসানো, কোনোটার টাইলস বসানো। ২-৩ দিন বয়সী কবরের মাটি এখনো ঝুরঝুরে, শিউরে খেজুর পাতা। একটা কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে চোখ বন্ধ করে মোনাজাত করছে দুজন টুপি মাথা, সাদা পাঞ্জাবি তরুণ। এসব দৃশ্যের মধ্যে এমন কিছু নাই যা আলাদা করে চোখে পড়বে। আম্মা জাহানারা ইমাম গোরস্থানের মধ্যে মহিলাদের ঢোকা শাস্ত্রসম্মত নয় বলেই বাইরের রাস্তায় বসে আছেন গাড়িতে, আর মুক্তিযোদ্ধাদের এ দলটা এগিয়ে যাচ্ছেন যুদ্ধে হারিয়ে যাওয়া এক সহযোদ্ধার মাকে খাটিয়ায় তুলে নিয়ে। সঙ্গে মরহুমার কিছু সংখ্যক আত্মীয় স্বজন, তাদের অনেকের মাথায় টুপি।
কবরে নামানো হয় সাদা কাফনে মোড়ানো নাতি দীর্ঘ শরীরটাকে। প্রথম মাটিটা দিতে বলা হয় আজাদের খালাতো ভাই জায়েদকে। জায়েদ কথার মানে বুঝতে পারে না, তাকিয়ে থাকে নির্বাক আর নিষ্ক্রিয়। তখন একজন তাকে ধরে তার হাতে এক মুঠো মাটি তুলে দেয় এবং মাটিটা ফেলে দেবার জন্যে তার আঙুলগুলো আলগা করে ধরে। জায়েদের হাত থেকে মাটি ঝরে যায়। তারপর একজন একজন করে মুক্তিযোদ্ধা গড়ে মাটি দিতে থাকেন। ঠিক তখনই নির্মেঘ আলোকোজ্জ্বল আকাশ থেকে ঝিরঝির করে নেমে আসে বৃষ্টি। একই সঙ্গে প্রতিটা মুক্তিযোদ্ধার ঘ্রাণেন্দ্রিয়তে একটা অজানা মিষ্টি সুঘ্রাণ হানা দেয়, আর তারা মাথার ওপরে তাকাতে দেখতে পান একখণ্ড বিচ্ছিন্ন মেঘ। রোদ আর বৃষ্টি একসঙ্গে পড়াটা এই বাংলায় কোনো অস্বাভাবিক ঘটনা নয়। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। ছোটবেলা থেকে এ ছড়াটা কারই বা জানা নাই, কিন্তু তা সত্ত্বেও প্রতিটা মুক্তিযোদ্ধার মনে হতে থাকে এই সুগন্ধ, এই শালক বৃষ্টির অন্য কোনো মানে আছে। তাদের মনে হয় এই শবযাত্রী দলে তাদের হারিয়ে যাওয়া শহীদ বন্ধুরা ফিরে এসেছে, যোগ দিয়েছে। বাচ্চু এরপর বহু বছর এই আফসোস করবেন যে কেন তারা সেদিন ঘাড় ঘোরান নাই। ঘোরালেই তো দেখতে পেতেন যুদ্ধদিনে চিরতরে হারিয়ে ফেলা তার সহযোদ্ধা বন্ধুদের অনেককেই। আবার এই 14 বছর পরে হাতের এতটা কাছে তিনি পেয়ে যেতেন শহীদ জুয়েলকে, পূর্ব পাকিস্তানের সেরা ব্যাটসম্যান জুয়েল, যার হাতে গুলি লেগেছিল বলে ধরা পড়ার রাতেও আঙুলে ছিল ব্যান্ডেজ। সেই ব্যান্ডেজওয়ালা আঙুলেই জুয়েল কবরে মাটি দিচ্ছে। দেখতে পেতেন শহীদ বদিকে। স্ট্যান্ড করা ছাত্র বদিউল আলম হয়তো আলবেয়ার কামুর আউটসাইডারটা প্যান্টের কোমরে গুজে এক হাত মাটি দিচ্ছে সমাধিতে। দেখতে পেতেন শহীদ আজাদকে, মরহুমার একমাত্র সন্তান হিসেবে যে এসেছে কর্তব্য পালন করতে, কিন্তু যার পকেটে এখনও আছে জর্জ হ্যারিসনের গানের নিজের হাতে লেখা কপি, মাই ফ্রেন্ড কেম টু মি, স্যাডনেস ইন হিজ আইস। বাংলাদেশ, বাংলাদেশ। সে যেন জর্জ হ্যারিসনের মতোই ভাঙা উচ্চারণে গাইছে বাংলাদেশ, বাংলাদেশ, আর গুচ্ছ গুচ্ছ ফুলের মতো মাটি ছিটিয়ে ঢেকে দিচ্ছে কবরখানা। আবুল বারক আলভি দেখতে পান শহীদ আলতাফ মাহমুদকে, যে কোদাল নিয়ে ৭১-এর ৩০ আগস্ট ভোরে তিনি তার রাজারবাগের বাসার আঙিনায় লুকিয়ে রাখা অস্ত্র তুলেছিলেন মিলিটারির বেয়নেটের খোঁচা খেতে খেতে। সেই কোদাল নিয়েই এসে গেছেন তিনি। একটু একটু করে মাটি ঢালছেন গড়ে। তার কপালে বেয়নেটের এক খোঁচা লাগায়, ভুরুর ওপর থেকে চামড়া কেটে নেমে গিয়ে ঝুলে আছে কপালের ওপর, এখনও যেমনটা ছিল ১৪ বছর আগে সেই ভোরে। আজ তার মুখে যেন আবার বেজে উঠছে অস্ফুট সুর, তারই নিজের কম্পোজিশন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। হয়তো শহীদ মুক্তিযোদ্ধাদের এই ভিড়ে এসেছে বারেক, এসেছে আজাদদের বাসা থেকে পেইং গেস্ট মর্নিং নিউজের সাংবাদিক শহীদ বাসার, এসেছে শহীদ আজাদের সহযোদ্ধা আরও শহীদ মুক্তিযোদ্ধারা। আজাদের মাকে সমাহিত করে প্রথা অনুযায়ী দোয়া দুরূদ পড়ে মোনাজাত সেরে একে একে গোরস্থান ছেড়ে চলে আসেন শবযাত্রীদের সবাই। জায়েদ কবরের গায়ে মরহুমার একটা মাত্র পরিচয় উৎকীর্ণ করে রাখে, শহীদ আজাদের মা। এই তার একমাত্র পরিচয়, তার আর কোনো পরিচয়ের দরকার নাই। এই পরিচয় ফলক দেখে কেউ কেউ, যেমন আজাদের দুঃসম্পর্কের মামারা, সরসে মত প্রদান করেছিলেন যে কবরের গায়ে মুসলমান মহিলার অবশ্যই স্বামীর নাম থাকা উচিত। কিন্তু জায়েদ নাছোড়। আম্মা মরার আগে আমার স্পষ্ট ভাষায় কয়ে গেছে, বাবারে আমি যাইতেছি, তুমি এইটা কইরো, এইটা কইরো না। তার হুকুম, কবরের গায়ে একটাই পরিচয় থাকব, শহীদ আজাদের মা, ব্যাস, আর কিছু না। ১৯৮৫ সালে শরতেই শুধু নয়, তারও ১৭ বছর পরে ২০০২-এর আগস্টে যে জিয়ারতকারীরা, শবযাত্রীরা জুরাইন গোরস্থানে যাবে, যদি লক্ষ্য করে তারা দেখতে পাবে একটি কবরের গায়ে এই নিরাভরণ পরিচয় ফলকখানি, মোসাম্মদ সাফিয়া বেগম, শহীদ আজাদের মা। কি জানি তাদের মনে কোনো প্রশ্ন জাগবে কি জাগবে না, কিন্তু জায়েদ জানে এছাড়া আর কোনো পরিচয়ের আম্মার দরকার নাই, বরং অন্য কোনো পরিচয় কেবল অনাবশ্যক নয়, অবাঞ্ছিত বলে গণ্য হতে পারে। তবু ঢাকার মুক্তিযোদ্ধাদের কারো কারো মনে হবে তার পরিচয়টা শুধু শহীদ আজাদের মাই নয়,
তিনি নিজেও এক অসম সাহসিকা যোদ্ধা। তিনি বীর, তিনি সংশক্ত। তিনি কেবল জাতির মুক্তিযুদ্ধে ছেলেকে উৎসর্গ করেছেন তাই নয়, সারাটা জীবন লড়ে গেছেন তার নিজের লড়াই, এবং সেই যুদ্ধে তিনি হার মানেন নাই। 1985 সাল, শরৎ এসেছে এই বাংলায়, এই ঢাকায়। সদ্য মাজা কাঁসার বাসনের মতো আলোকোজ্জ্বল আকাশ, তার তীব্র নীল আর ভাসমান দুধের স্বরের মতো মেঘমালা আর শিউলির বোটায় বোটায় জমে থাকা শিশির বিন্দু নিয়ে। রাতের রাজপথ এখানে এখন কারফিউ কাতর। দিনের রাজপথ জনতার বিক্ষোভ মিছিলের পদচ্ছাপগুলো ধারণ করবে বলে প্রতীক্ষারত। প্রতিবছর শরৎ এলেই ঢাকায় অনেক কজন মুক্তিযোদ্ধার মাথা এলোমেলো হয়ে যেতে থাকে। স্বাধীনতার 14 বছর পরে 1985-এর এই শরৎও তার ব্যতিক্রম নয়, বরং 30 আগস্ট আজাদের মার মৃত্যু আর 31 আগস্ট তার দাফনের পর ঢাকার মুক্তিযোদ্ধারা সবাই বড় বেশি তাড়িত, বড় বেশি গ্রস্ত হয়ে পড়েন যেন। এই তাড়না, এই গ্রাস কিসের, সময়ের নাকি স্মৃতির? কাজী কামাল উদ্দিন বীর বিক্রম চন্দ্রগ্রস্তের মতো হয়ে যান। চাঁদটা যেন তার কাছে একটা পেয়ালা, জ্যোৎস্না যেন পানযোগ্য। আচরাচর যতটা জ্যোৎস্না সবটা তিনি গলাৎকরণ করে ফেলতে পারেন। তার আফসোস হতে থাকে, রেইডের রাতে তিনি যদি সমর্থ হতেন পাকিস্তানি আর্মি অফিসারের হাত থেকে মেশিনগানটা কেড়ে নিয়ে পুরোপুরি তার দখল নিয়ে নিতে, যদি জিম্মি করতে পারতেন পাকিস্তানি অফিসারটাকে, তাহলে তো হারাতে হতো না এত এত সহযোদ্ধাকে। আর কি দামি এক একটা অস্ত্র, তার প্রিয় পিস্তলটা আর সেই রকেট লঞ্চারটা। হাবিবুল আলম বীর প্রতীকের মনে হতে থাকে আর একটু সাবধান বোধহয় হওয়া যেতে পারত। খালেদ মোশাররফ তো বলেছেনই, ইউ ডিড নট ফাইট লাইক এ গেরিলা, ইউ ফাইট লাইক এ কাউবয়। সাদাত চৌধুরী চোখের জল আটকাতে পারেন না, তার চশমার কাঁচ ঝাপসা হয়ে যায়। সামান্য ভুলের জন্যে এতগুলো প্রাণ গেল, এত অস্ত্র গোলাবারুদ। তিনি বা আলম যদি তখন ঢাকায় থাকতেন, তাহলে হয়তো এতগুলো তরুণ প্রাণের ক্ষয় রোধ করা যেত। বড় ভাই হিসেবে, সাচো হিসেবে, মৃত্যু ভয় তুচ্ছ জ্ঞানকারী এইসব কিশোর তরুণের নিরাপত্তা বিধানের তথা তাদের গাইড করার একটা অলিখিত দায়িত্ব তার ছিলই। ফতে চৌধুরীর মনে হয় 29 আগস্ট বিকালেই যখন জানা গেল, উলফত খবর দিল সামাদ ভাই ধরা পড়েছে, তখনও যদি তিনি সবগুলো বাড়ি চিনতেন, যদি সবাইকে বলে দিতে পারতেন সাবধান, তাহলে হয়তো রুমি মরত না, জুয়েল মরত না, আজাদ মরত না, বাশার মরত না। জাহানারা ইমামের মনে হয় রুমি যখন যুদ্ধে যাওয়ার জন্য জিদ ধরল, তখন তিনি কেন বলে ফেললেন, যা, তোকে দেশের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ বুঝি তার কুরবানির কথাটাই শুনেছেন। আহারে, এ কথাটা যদি তিনি না বলতেন, যদি বলতেন, যা রুমি, যুদ্ধ জয় করে বীরের বেশে ফিরে আয় স্বাধীন দেশে, তাহলে হয়তো আল্লাহ তার ছেলেটাকে নিতেন না। ছেলেটা ফিরে আসত 16ই ডিসেম্বরে, যেমন করে এসেছিল শাহাদত, মেজর হায়দার, বাচ্চু, হাবিবুল আলমেরা। স্টেনগান কাঁধে নিয়ে, লম্বা চুল, কারো কারো গালে দাড়ি, দাড়িতে কেমন লাগত রুমিকে। আচ্ছা, ওটা তো আমার মনের কথা ছিল না। শাহাদত, বাচ্চু, উলফত, চুল্লু, হাবিব, কামাল, ওটা তো আমার মনের কথা ছিল না। আল্লাহ না অন্তর্যামী, তিনি আমার মুখের কথাটা ধরলেন, আমার মনের কথাটা পড়তে পারলেন না। শরৎ এলেই এইসব স্মৃতি আর সূচনা তাদের উদ্ভ্রান্ত করে ফেলে। মনে হয় পৃথিবীর সমান নিঃসঙ্গতা তাদের গিলে ফেলতে আসছে। তার আগেই যদি তারা ধরে ফেলতে পারেন পরস্পরের বিশ্বস্ত আঙুল। কিন্তু এটা 1985 সাল, 1971 নয়। যুদ্ধদিনের পরশ পাথর ছোঁয়ানো দিন কি আর ফিরে আসবে? কমলাপুর রেলওয়ে স্টেশনের কুলি সর্দার রশিদ আর বিচিত্রা সম্পাদক শাহাদত চৌধুরী কি আবার একই সিগারেট ভাগ করে খাওয়ার শ্রেণী ভেদাভেদ ভুলে যাওয়া দিনে ফিরে যেতে পারেন? নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ঘুমহীনতা জেগে ওঠেন। কেবল যুদ্ধে হারানো সহযোদ্ধাদের মুখই নয়, নয় শুধু কিশোর মুক্তিযোদ্ধার টিটোর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহের ছবি, নয় শুধু গুলিবেধা শরীর নিয়ে শেষবারের মতো নড়ে ওঠা মানিকের চোয়াল আর দুই ঠোঁটের অব্যক্ত ধ্বনির ফিসফাস। তিনি দেখতে পান
যুদ্ধের পরেও প্রতিবাদী মুক্তিযোদ্ধাদের একে একে মরে যাওয়ার ছবি, চলচ্চিত্রের মতো একের পর এক সার সার মৃতদেহ। শুধু মুক্তিযোদ্ধাদের। খালেদ মোশাররফ নাই, হায়দার নাই, মুখতারের লাশ পড়ে আছে স্বাধীন দেশের রাস্তায়। খালেদ মোশাররফ বলতেন, স্বাধীন দেশ জীবিত গেরিলাদের নিতে পারে না, তার চাই শহীদ। জায়েদ হাহাকার করে ওঠে। মোটরের গ্যারাজ থেকে ফিরতে ফিরতে রাতের বেলা সে ফিসফিস করে, আমি আজাদ দাদাকে সাবধান কইরা দিছিলাম, ওই বেটা কামরুজ্জামান পাকিস্তানি আর্মির ইনফরমার, ওই বেটা কেন আমাগো বাড়ির চারিদিকে ঘুরে? দাদা কয় বাদ দে, তুই আজাইরা ভয় পাস। কেন ওই বাড়িতে রাইতের বেলা ওনারা থাকতে গেল? এক একজন মুক্তিযোদ্ধার বিচ্ছিন্ন 10টা আঙুল কেন এক সহযোদ্ধার আরও 10টা আঙুলের সন্ধানে মিকেলাঞ্জের ছবির মতো সঞ্চয়শীল হয়ে ওঠে? একজন আরেকজনকে পেয়ে যান। সরবতায় কিংবা নীরবতায় জন্ম নিতে থাকে নিজেদেরই যাপিত জীবনের কিংবদন্তি। এ কথা সে কথায় এসে যায় আজাদের প্রসঙ্গ, উচ্চারিত হয় কিংবা স্মৃত হয়। শেষ পর্যন্ত মাথা নত না করে লড়ে যাওয়া আজাদের মায়ের অবিস্মরণীয় ব্যক্তিগত সংগ্রামের কথা। তাদের মনে পড়ে যায় আজাদের শেষ দিনগুলো কেটেছে মগবাজারের বাসায়। যুদ্ধদিনের বন্ধুরা এ বাসায় গেছেন অনেকেই, কিন্তু যারা তার ছোটবেলার বন্ধু তারা স্মরণ করেন যে 208 নিউজ কার্টনে আজাদের বাসাটা ছিল ঢাকা শহরের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সবচেয়ে জাঁকজমকপূর্ণ বাসা। তারা নিঃসন্দেহ যে এই বাসার কোনো তুলনা ছিল না। বাসাটা ছিল 2 বিঘা জমির ওপরে। একজন বলেন, বাসাটায় হরিণ ছিল। একদিন আমার হাত থেকে বাদাম নিতে গিয়ে একটা হরিণ আমার হাতের তালু চেটে দিয়েছিল। কাজী কামাল কথা বলতেই পারেন, কারণ তিনি ছিলেন আজাদের সহপাঠী। সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র ছিল আজাদ। গ্রেগরি স্কুলের ছাত্র ছিল লেফটেন্যান্ট সেলিমও, সেও তো শহীদ। সেন্ট গ্রেগরির ছাত্র ছিল রুমি, ইউসুফ হাসান, ওমর ফারুক, চৌধুরী কামরান আলী বেগ, মেজর সালেক চৌধুরী। তাদের মনে না পড়ে কোনো উপায় থাকে না। তারা ফিরে যান সুদূর অতীতে, তাদের শৈশবের দিনগুলোয়, যে অতীত এতদিন ঢাকা ছিল কালের জবনিকার আড়ালে। বাড়িতে তাদের ঝর্ণা ছিল, সরোবরে রাজহাঁস সাঁতার কাটত, বিরাট লন ছিল, ছিল মশলার বাগান। আমি একদিন ওদের দারুচিনির গাছ থেকে পকেট ভরে ছাল বাকল এনেছিলাম। একজন বিড়বিড় করেন, বিরাট বাড়ি, আগা পাঁচতলা মোজাইক, ঝকঝকে দামি সব ফিটিংস। আজাদের মায়ের ড্রেসিং রুমটাই একটা বেডরুমের সমান বড়। জাহানারা ইমাম লেখেন, আজাদের বাবা ইউসুফ চৌধুরী ছিল ঢাকা শহরের সবচেয়ে বড় লোকদের একজন। আজাদের বাবা ইউনুস চৌধুরী ছিল ঢাকা শহরের সবচেয়ে বড় লোকদের একজন। বলেন একজন, বড় লোকদের একজন না, সবচেয়ে বড় লোক। আরেকজন প্রতিবাদ করে ওঠেন। তখন অভিজ্ঞতার কিংবদন্তি এসে তাদের সম্মিলিত স্মৃতিকে সরগরম করে তোলে। সেই স্মৃতি, সেই কিংবদন্তি, সেই ইতিহাস, সেই পুরাণ, মগবাজারের সেই বাড়িটার দেয়ালে বিঁধে থাকা গুলির সেই প্রত্নগাথা, জায়েদের ট্রাঙ্কে সযত্নে তুলে রাখা আজাদের মাকে লেখা আজাদের চিঠির মধ্যে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকার ইতিহাস। এসব যদি জোড়া দেওয়া যায়, কি দাঁড়ায়? যুদ্ধের ভেতর থেকে উঠে আসে আরেক যুদ্ধ, ইতিহাসের ভেতর থেকে উঠে আসে এক মহিলার অবিশ্বাস্য উপাখ্যান। তখনও আদমজির বাড়ি হয় নাই। বাওয়ানির বাড়িও ছিল খুব বিখ্যাত, কিন্তু সেটা আজাদের স্কার্টনের বাড়ির তুলনায় ছিল নিষ্প্রভ। আজাদের বাবা ইউনুস চৌধুরী ছিলেন ইঞ্জিনিয়ার, টাটা কোম্পানিতে চাকরি করতেন। ছিলেন বোম্বেতে, কানপুরে। কানপুরেই জন্ম হয় আজাদের। ইউনুস চৌধুরী আর সাফিয়া বেগমের একটা মেয়ে হয়েছিল, তার নাম ছিল বিন্দু, কিন্তু সে বেশি দিন বাঁচে নাই। বসন্ত কেড়ে নিয়েছিল তার জীবন। প্রথম মেয়েকে হারিয়ে সাফিয়া বেগম অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। ফলে তার কোলে যখন আজাদ এলো, তিনি আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো করে আগলে রাখতে শুরু করলেন ছেলেকে। আজাদের একটা ছোট ভাইও হয়েছিল পরে, বিক্রমপুরে, কিন্তু 7 দিনের মাথায় সেও মারা যায় আতুর ঘরেই। ফলে আগে পরে আজাদই ছিল সাফিয়া বেগমের একমাত্র সন্তান। অন্তের যষ্টি বাগধারাটা আজাদ আর তার মার বেলায় প্রয়োগ করা যেতে পারত।
আজাদ ছিল পাকিস্তানের প্রায় সমবয়সী, তবে আজাদি একটু বয়োজ্যেষ্ঠ। তার জন্ম হয় 11 জুলাই 1946। আজাদি আজাদি বলে যখন পাগল হয়ে উঠেছিল সারা ভারতবর্ষ, তখনই আজাদের জন্ম হয় বলে তার নাম রাখা হয় আজাদ। 47 আগস্টে ভারত পাকিস্তান দুটো দেশ আলাদা হবার পরে বোম্বে থেকে চৌধুরী সাহেব চলে আসেন ঢাকায়। নিয়তির হাতে নিজেকে সঁপে দিয়ে চলে আসেন তিনি। আসবার ইচ্ছা তেমন ছিল না তার, কিন্তু সাফিয়া বেগম জন্মভূমি ফেলে রেখে অন্য দেশে রয়ে যাবার পক্ষপাতী ছিলেন না একেবারেই। ইউনুস চৌধুরী বিক্রমপুরের ছেলে। মেদিনী মণ্ডল গ্রামে তার পৈতৃক নিবাস। টাটা কোম্পানির চাকুরি ছেড়ে দিয়ে ঢাকায় এসে ইউনুস চৌধুরী ব্যবসা শুরু করেন। নানা ধরনের ব্যবসা, যেমন সাপ্লাই আর কন্ট্রাক্টরি। প্রভূত উন্নতি করেন তিনি। বিষয় সম্পত্তি বাড়তে থাকে অভাবনীয় হারে। লোকে বলে, ইউনুস চৌধুরীও বলে বেড়ান। এসবের মূলে ছিল একজনের সৌভাগ্য, আজাদের মা। বউয়ের ভাগ্যেই সৌভাগ্যের সিংহদুয়ার খুলে যায় চৌধুরীর। যদিও তাত্ত্বিকেরা এরকম ব্যাখ্যা দিতে পারে যে পাকিস্তান কায়েম করাই ছিল মুসলমান মুৎসুদ্দি ও উঠতি ধনীদের স্বার্থকে নিরঙ্কুশ করার জন্যে। সেই সুযোগ কাজে লাগান ইউনুস চৌধুরী। তবু চৌধুরী নিজেই তার বৈষয়িক উন্নতির জন্য তার স্ত্রী ভাগ্যকে মূল্য দিতেন। আসলে এটা দৃষ্টিগ্রাহ্য যে বিয়ের পরই ধীরে ধীরে ভাগ্য খুলতে থাকে তাঁর। পাকিস্তানে চলে আসার পর আস্তে আস্তে আজাদের বাবা হয়ে ওঠেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান, চিত্তরঞ্জন কটন মিলের চেয়ারম্যান, একুয়াটি শিপিংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একটা কাস্টম ফোর্ড গাড়ি ছিল তার। গাড়ির নম্বর ছিল ইপিডি 4349। জনশ্রুতি আছে যে ইরানের শাহ পাহলভি যখন পূর্ব পাকিস্তানে আসেন, তখন তার গাড়ি হিসেবে ব্যবহারের জন্য ইউনুস চৌধুরীর গাড়ি সরকার ধার নিয়েছিল। এরকমও শোনা যায় প্রিন্স ফিলিপ শিকারে এসে আজাদদের বাসায় উঠেছিলেন। ভিন্ন মতো শোনা যায়, না, ঠিক বাসায় ওঠে নাই। চৌধুরীর গাড়িটা প্রিন্সের জন্য ধার নিয়েছিল সরকার, আর আজাদের বাবা তাদের সফরসঙ্গী হয়েছিলেন। যাই হোক না কেন, আজাদের বাবা ছিলেন এই শহরের খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। আর আজাদের ইস্কাটনের বাড়িটা ছিল শহরের সবচেয়ে দর্শনীয় বাড়ি। বহু লোক শুধু বাড়ি দেখতে এই বাড়িতে আসত। স্মৃতিচারণকারীদের মনে পড়ে যায়, এই বাড়ির একটা রেকর্ড রয়ে গেছে 35 মিলিমিটার সেলুলয়েডে। ডাকে পাখি, খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস। এই গানটা শুটিং হয়েছিল এই বাসাতেই। টেলিভিশনের ছায়াছবির গানের অনুষ্ঠানে এটা অনেকবার দেখানো হয়েছে। সিনেমার ওই গানের অংশটা খেয়াল করে দেখলে বোঝা যাবে বড় জব্বর ছিল ওই বাড়িটা। আজাদ ছিল বাড়ির একমাত্র ছেলে, আর আজাদের মা সাফিয়া বেগম ছিলেন বাড়ির সুখী গৃহিণী। ছোটখাটো মানুষটার শাড়ির আঁচলে থাকত চাবি। তিনি বাড়িময় ঘুরে বেড়াতেন আর আল্লাহর কাছে শকর করতেন। জানারা ইমামের বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়, আজাদের মাকে তিনি দেখেছেন এরকম। ভরা স্বাস্থ্যে গায়ের রং ফেটে পড়ছে, হাতে কানে গলায় সোনার গহনা ঝকমক করছে, চওড়া পাড়ের দামি শাড়ির আঁচলে চাবি বাঁধা, পানের রসে ঠোঁট টুকটুকে, মুখে সবসময় মৃদু হাসি, সনাতন বাঙালির গৃহলক্ষ্মীর প্রতিমূর্তি। ইউনুস চৌধুরী সেদিন বলেছেন, ওগো শুনছ, আজাদের মা, বাড়িটা আমি তোমার নামে রেজিস্ট্রি করিয়েছি, এ বাড়ির মালিক তো তুমি। সাফিয়া বেগম রাগ করেছেন, আমি বিষয় সম্পত্তির কি বুঝি, এটা আপনি কি করেছেন? না না, আপনার বাড়ি আপনি নিজের নামে রেখে দিন। ইউনুস চৌধুরী হেসে উঠেছেন, ছাদ কাঁপানো হাসি। তুমি তো আমার আছোই, তাহলে বিষয় সম্পত্তিও আমার আছে। কেন, ফরাসগঞ্জের বাড়িও তো আমি তোমার নামে রেখেছি। হা হা হা। তারপর হাসি থামিয়ে বলেছেন, তোমার বরাতেই আমার বরাত খুলেছে, বাড়িটা তোমার নামেই রাখাটা ন্যায্য। কথা বলার পেছনে কারণ আছে। ইউনুস চৌধুরী যে কানপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন, তার টাকা জুগিয়েছেন সাফিয়া বেগম। ঢাকায় আসার পর তিনি যে ব্যবসাপাতি শুরু করেন, তারও প্রাথমিক মূলধন জুগিয়েছেন সাফিয়া বেগমই, বাবার কাছ থেকে বিয়ের সময় পাওনা গহনার কিয়দংশ বিক্রি করে। স্বামীর কথা শুনে আশ্বস্ত বোধ করলেও কি এক অজানা আশঙ্কায় সাফিয়া বেগমের মনটা তবু যেন কেন কেঁপে উঠেছে। বেশি সম্পত্তির মালিক হওয়া ভালো নয়, টাকা পয়সা বেশি হলে মানুষ বদলে যায়। আর আজাদের বাবার লোকটা দেখতে এত সুন্দর, তিনি লম্বা, তার গাত্রবর্ণ ফর্সা, গাঢ় ভুরু, উন্নত কপাল, উন্নত নাক, উজ্জ্বল চোখ,
ভরাট কণ্ঠস্বর, সব মিলিয়ে তিনি এমনই যে মেয়েমাত্রই তার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। আরেকটা ছবি হয়তো অকারণেই সাফিয়া বেগমের মনের পটে মাঝে মধ্যে উদিত হতে থাকে। বোম্বে থাকতে ইউনুস চৌধুরী একটা মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন কৃষ্ণের চরিত্রে। একদিকে রাধা, অন্যদিকে অনেকগুলো গোপিনী কৃষ্ণর জন্য প্রাণপাত করছে। এই দৃশ্য প্রেক্ষাগৃহের সামনের আসনে বসে দেখেছিলেন সাফিয়া বেগম বহুদিন আগে, কিন্তু এই দৃশ্যটা মাঝে মধ্যেই দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করে ফেরে। এ বাড়ি এত বড়, তবু যেন মনে হয় ফরাসগঞ্জের বাড়ি ভালো ছিল। তিনতলার ও বাড়িটা তত জাঁকজমকালা নয়, কিন্তু যেন ও বাড়িটাতে তিনি নিজেকে খুঁজে পেতেন। ইস্কাটনের বাড়িটা বাড়াবাড়ি রকমের বড়, এটাই নিজেকে কেমন অথৈ বলে মনে হয়। তাই তো তিনি চাবি আঁচলে বেঁধে বাড়িময় ঘুরে বেড়ান। চাকর বাকর, মালি, বাবুর্চি, দারোয়ান, ড্রাইভার মিলে বাড়ি সারাক্ষণে গমগম করছে। আর আছে আত্মীয় স্বজন, আশ্রিতরা। বাড়িতে রোজ রান্না হয় 50 জনের খাবার। তাদের কে কি খায় না খায় এসব দিকেও খুবই খেয়াল রাখেন আজাদের মা। আল্লাহ তাআলা তাঁদের 2 হাত ভরে দিয়েছেন, সেখান থেকে আল্লাহর বান্দাদের খানিকটা দেওয়া থোয়া করলে তো তাদের কমছে না, বরং ওদের হক আছে এসবের ওপর। তবু ফরাসগঞ্জের 3তলা বাড়িটাই যেন তার বেশি প্রিয় ছিল বলে মনে হয়। ওখান থেকে আজাদের স্কুলও ছিল কাছে। আজাদ সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হয়েছিল ইনফ্যান্ট ক্লাস থেকেই। এক এক দিন এক এক পোশাক আর জুতো মোজা পরে সে যখন স্কুলের দিকে রওনা হতো, ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে সাফিয়া বেগমের চোখে অশ্রু এসে যেত। আনন্দের অশ্রু, মায়ার অশ্রু। কাছেই বুড়িগঙ্গা, স্টিমারের শব্দ শোনা যেত। রাত্রিবেলা যখন স্টিমারের সিটির আওয়াজ আসত কানে, কিংবা সার্চলাইটের বিক্ষিপ্ত আলোয় হঠাৎ হঠাৎ ঝলকে উঠত আকাশ, বাড়ির ছাদ, মাওয়ার সারেং পরিবারের মেয়ে সাফিয়া বেগমের মনটা নিজের অজান্তেই চলে যেত তার শৈশবের দিনগুলিতে। তাদের মাওয়ার বাড়িতে ছিল নতুন টিনের চকচকে বড় বড় ঘর, তাতে নানা নকশা কাটা। টিনের চালে টিন কাটা মোড়ক, বাতাসে ঘুরছে আর বাতাসের দিক বলে দিচ্ছে। দূর থেকে লোকে দেখতে আসত তাদের পৈতৃক বাড়িটা। তার বাবার সারেং হওয়ার কাহিনীটাও কিংবদন্তির মতো ভাসছে মাওয়ার আকাশে বাতাসে। তার বাবা ভাগ্যোন্বেষণে উঠে পড়েছিলেন এক ব্রিটিশ জাহাজে, স্টিম ইঞ্জিন চালিত জাহাজ। কি কারণে ব্রিটিশরা তাকে ছুঁড়ে ফেলেছিল গনগনে কয়লার আগুনে, তারপর তাকে ফেলে দিয়েছিল সমুদ্রের জলে, কিন্তু তিনি মারা যান নাই। তখন ব্রিটিশ নাবিকেরা বলাবলি করতে লাগল, এই ছেলে যদি বাঁচে তাহলে সে একদিন কাপ্তান হবে। অগ্নিদগ্ধ শরীরটাকে নিয়ে আসা হলো মাওয়ায়। তাকে ডুবিয়ে রাখা হতো কেঁচোর তেলে, মাটি খুঁড়ে খুঁড়ে তোলা হতো কেঁচো আর কেঁচো। সেসব থেকে তেল বের করে তাই দুবেলা মাখা হতো আজাদের নানা শরীরে। এই আশ্চর্য ওষুধের গুণে তিনি বেঁচে যান, সেরে ওঠেন এবং শেষতক হয়ে ওঠেন জাহাজের কাপ্তান। ধন সম্পদের মালিক হন, মাওয়ার সবচেয়ে দর্শনীয় বাড়িটার অধিকারী হন। সারেং বাড়ির মেয়ে হিসেবে সাফিয়া বেগমের মাথা সবসময় উঁচুই ছিল, কিন্তু তা সত্ত্বেও বলতে হবে মাওয়ার দিনগুলোতে বিয়ের আগে নিজের বিবাহোত্তর জীবনের যে সুখ সম্পদময় ছবি সাফিয়া কল্পনা করতেন, বিয়ের রাতে বিশেষভাবে রিজার্ভ করা লঞ্চে করে শ্বশুরবাড়ির বিক্রমপুর যাওয়ার পথে নদীর বাতাস, চুলে, মাথায়, ঘোমটায়, মাথাতে মাথাতে যে ঐশ্বর্যময় ভবিষ্যতের ছবি তিনি আঁকতে পেরেছিলেন, তার জঙ্গিতম সংস্করণের চেয়েও আজ তিনি পেয়েছেন বেশি। এই বোম্বে, কানপুর, এই ঢাকার ফরাসগঞ্জের বাড়ি, আবার ইস্কাটনে 2 বিঘা জমির ওপর নিজের প্রাসাদোপম বাড়ি। ফরাসগঞ্জের বাড়িতে থাকতেই আজাদদের স্কুলে একটা মজার কাণ্ড ঘটেছিল। ব্রাদার ফুল জেম তখন সেন্ট গ্রেগরির প্রিন্সিপাল। সে সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন এক বিখ্যাত বাঙালি, ভালো ছাত্র হিসেবে যার নাম ডাক এখনও রয়ে গেছে কিংবদন্তি হিসেবে। তার ছেলে পড়ত সেন্ট গ্রেগরিতে। গভর্নর সাহেব একদিন স্কুলের শিক্ষক সহ বহু গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত করলেন নিজের বাসভবনে। উদ্দেশ্য তাদের ভালো করে খাওয়াবেন। সেই দাওয়াতে আজাদরাও ছিল আমন্ত্রিত। ভোজন পর্ব যা হল তা ঐতিহাসিক বলা চলে। তবে খেতে খেতে শিক্ষকদের মধ্যে শুরু হল গুঞ্জন, কারণ গভর্নর জানাচ্ছেন আজকের এই মজলিসের উপলক্ষ হল তার সেন্ট গ্রেগরিতে অধ্যয়নরত ছেলের ভালো ফল। শিক্ষকদের মধ্যে যে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেটা হল গভর্নরের ছেলে তো মোটেই ভালো ফল করে নাই, তাহলে গভর্নর কেন এত বড় পার্টি এত ধুমধামের সাথে দিলেন? পরে জানা গেল ঘটনার কোমর। একই নামে 2 জন ছাত্র আছে ক্লাসে, এর মধ্যে অপরজনের রেজাল্ট খুবই ভালো।
ছেলে সেই চমৎকার প্রোগ্রেসিভ রিপোর্টটা তুলে দিয়েছে তার বাবার হাতে। সেটা দেখেই বাবা উচ্ছ্বসিত হয়েছেন। বাহ, 1 বছরেই ছেলের এত উন্নতি! যাক, ছেলে তার বাবার নাম রেখেছে, কি সুখের বিষয়। দাওয়াত করো সবাইকে। সেই দাওয়াত খেয়ে শিক্ষকদের সবার মন মেজাজ অন্তত 1 মাস খারাপ ছিল। শুধু মন নয়, পেটও খারাপ ছিল। দোহার এলাকার মুক্তিযোদ্ধা গাজী আলী হোসেন এসেছিলেন আজাদের মার জানাজায়। আজাদের সম্পর্কে চাচা হন তিনি, ইউনুস চৌধুরীর খালাতো ভাই। আজাদের মা মারা গেছেন শুনে ছুটে এসেছেন। গোরের পাশে যখন তিনি দাঁড়িয়ে, নানা স্মৃতির ভিড়ে তার চোখ ঝাপসা হয়ে আসে। তার মনের ভেতরে বইতে থাকে রোদনধারা। ভাবি আকারে ছিলেন ছোটখাটো, কিন্তু তার হৃদয়টা ছিল অনেক বড়। স্কাটনের বাড়িতে আলী হোসেনও থাকতেন। এরকম আশ্রিত বা অতিথি আরও অনেকেই থাকত বাসায়। আজাদ আর ভাবির সঙ্গে তিনি বহুদিন ক্যারামও খেলেছেন। পরেজগার মহিলা ছিলেন আজাদের মা। নামাজ রোজা ঠিকভাবে করতেন, দান খয়রাত করতেন 2 হাতে। বাড়ির সব আত্মীয় স্বজন, অনাত্মীয়, আশ্রিত প্রতিটা লোকেরই আতিথেয়তা করতেন আন্তরিকতার সঙ্গে। আলী হোসেনের বন্ধুবান্ধবরা খুব একটা এ বাড়িতে আসত না, কিন্তু আলী হোসেনের শখ বন্ধুদের বাড়িটায় আনেন। বাড়িটা বন্ধুরা ঘুরে ফিরে দেখুক। এই সুবিশাল আর জাঁকজমকপূর্ণ বাড়িটা তো বাইরের কত লোক শুধু দেখতেই আসে। এ বাড়িতে তিনি থাকেন, সেটা বন্ধুবান্ধবদের একটিবার দেখাতে কি স্বাদ হয় না? বন্ধুরা বাড়িটাও দেখুক, আর তার ভাবির হাতের রান্না একটু ভালোমন্দ খেয়ে যাক। ওরা তো হলে থাকে, কি খায় না খায় কে জানে। কথাটা তিনি পারেন সাফিয়া বেগমের কাছে। ভাবি, আমার বন্ধুরা তো আমি কোথায় থাকি জানতে চায়। বললাম স্কাটনে ইউনুস চৌধুরীর বাড়িতে। শুনে ওরা বিশ্বাসই করতে চায় না, বলে গুলগাপে বাদ দাও তো ভায়া, কি করি বলেন তো। ভাবি বললেন, একদিন নিয়ে আসেন তাদের, কবে আনবেন আগে থেকে জানাবেন। আলী হোসেন বন্ধুদের সাথে আলাপ করে দিনক্ষণ ঠিক করেন, ভাবিকে জানান। ভাবি রান্না করতে পছন্দ করেন খুব। আলীর বন্ধুরা আসবে এ উপলক্ষ পেয়ে লেগে যান রাতে। কত পদের কত রান্নাই না রাঁধেন। বন্ধুরা আসে, তখন আলী সাফিয়া বেগমকে বলেন, ভাবি, আপনি কি ওদের সামনে একটু আসবেন? সাফিয়া হেসে বলেন, আমি তো আপনার বন্ধুদের চিনিও না, তাদের সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই তাদের সামনে যাব। আর তাছাড়া তাদের খাওয়ার তদারকিটাও তো করতে হবে। তুলে না দিলে মেহমানরা কি খাবে না খাবে কে জানে। আমি তাদের তুলে খাওয়াব। ভাবি সামনে আসেন আলী হোসেনের বন্ধুদের, হেসে হেসে কথা বলেন। বন্ধুরা সহজেই আপন হয়ে যায় তার। তিনি খুব যত্ন করে দেবরের বন্ধুদের পাতে খাবার তুলে তুলে দেন। বন্ধুরা ফিরে যায় মোহিত হয়ে। কিন্তু সবচেয়ে মোহিত হন গাজী আলী হোসেন নিজে, যখন আরেকদিন সাফিয়া বেগম বলেন, বাচ্চু ভাই, আপনার বন্ধুদের মাঝে মধ্যে আনবেন, হলে থাকে, বাবা মার কাছ থেকে কত দূরে, এদেরকে খাওয়াতে পারলে দিলের মধ্যে একটা শান্তি লাগে। গোরের পাশ থেকে ফিরতে ফিরতে আরও কত কথাই না মনে পড়ে আলী হোসেনের। স্কাটনের বাসায় অনেক ফালতু মেহমানও থাকত আশ্রিতের মতো। এদের সবাইকে যে সাফিয়া বেগমের পছন্দ হতে হবে এমন তো নয়। সবাই পছন্দের ছিলও না হয়তো। আলী হোসেন ছিলেন দেবর। তার ভাবি হিসেবে সাফিয়া বেগম নানা আবদার অত্যাচার সহ্য করতেন। কিন্তু আলী হোসেনের একটা মামা ছিল, কাদের, যাকে সাফিয়া বেগম ঠিক পছন্দ করতেন না। এটা কাদেরও বুঝত, সাফিয়াও যেন বোঝাতে চাইতেন। একদিন আলী হোসেন আর কাদের একসঙ্গে বসেছেন সকালের নাশতা করতে। সাফিয়া বেগম আলী হোসেনের পাতেও 2টো ডিমের অমলেট দিলেন, তারপর কাদেরের পাতেও দিলেন 2টো ডিমেরই অমলেট। পরে কাদের বলে, বুঝলে ভাগ্নে, তোমার ভাবির মনটা অনেক বড়, ছোট লোকই ব্যাপারটাই তার মধ্যে নাই। গাড়ির মধ্যে বসেছিলেন জাহানারা ইমাম। জুরাইন গোরস্থানের বাইরে, ভেতরে অল্প কজন আত্মীয় আর বেশ কজন মুক্তিযোদ্ধা দাফন করছিল আজাদের মাকে। হঠাৎ বৃষ্টি শুরু হলে জাহানারা ইমাম বেরিয়ে আসেন গাড়ি থেকে। তার কি হয় তিনিই জানেন। তার মতো স্নিগ্ধ রুচি, সূক্ষ্ম আচরণবোধ সম্পন্ন মানুষের এরকমটা করার কথা নয়। দিনের বেলা বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে সেদে সেদে ভেজা। জাহানারা তা করেন, কারণটা তিনি ধরতে পারেন না। শুধু আবছা একটা অনুভব, হয়তো বেহেশতের দরজা খুলে দেওয়া হয়েছে, আর শহীদেরা, তার রুমিরা, আজাদেরা আকাশ থেকে পুষ্পবৃষ্টি বর্ষণ করছে। দাফন শেষ করে বাচ্চু, শাহাদাত, কাজী কামাল, হারিস, হাবিব আলম প্রমুখ ফিরে এলে তিনি সংবিত ফিরে পান, গাড়িতে ওঠেন। তার গাড়িতে
কেউ কেউ লিফট নেয়। তিনি সবাইকে তাদের শেষ গন্তব্যে নামিয়ে দিয়ে এলিফ্যান্ট রোডের বাসা কণিকায় ফিরে আসেন। স্মৃতির দংশন তাকে অস্থির করে তোলে। আজাদের বাবার সঙ্গে জাহানারা ইমামের পরিচয় মেসের নামে তাদের এক ভাগ্নের মাধ্যমে। জাহানারারা কয়েকবার গিয়েছেন আজাদদের ফরাসগঞ্জের বাড়িতে, স্কাটনের বাড়িতে গেছেন অনেকবার। রুমির সাথে খুব সহজে বন্ধুত্ব হয়ে যায় আজাদের। এত বড় বাড়ি পেয়ে রুমি তো আনন্দে অস্থির হয়ে যেত। এই লং প্লে রেকর্ড চালাচ্ছে, এই টেপ রেকর্ডার নিয়ে ছড়া টেপ করছে, এই আবার যাচ্ছে হরিণ দেখতে। আজাদ বলেছে রুমিকে একটা বাঘও আনার কথা ছিল, কিনেও নাকি ফেলেছিল আজাদের বাবা, কিন্তু আনার পথে বাঘটা মরে যায়। আজাদের মা খুবই পছন্দ করতেন রাখতে, রেধে মেহমানদের খাওয়াতে। বাবুর্চি ছিল, কাজের লোকে গম গম করত বাড়িটা। তবু জাহানারা ইমামদের জন্যে নিজ হাতে নানান পদ রেধে খাওয়ানোর জন্যে তিনি উদ্বেল হয়ে উঠতেন। জাহানারা বলতেন, আপা আপনি বসেন, আমরা কি খেতে এসেছি নাকি আপনার সাথে গল্প করতে এসেছি? আজাদের মা হাসতেন, স্মিত স্নিগ্ধ হাসি। কথা তিনি বেশি বলতেন না, কিন্তু হাসিটা দিয়েই যেন অনেক কথা বলা হয়ে যেত। বলতেন, পান খান, রেকর্ডের গান শোনেন। আপনি তো দেখতে লোকে বলে সুচিত্রা সেনের মতন। সুচিত্রা সেনের সিনেমার গানের রেকর্ড আছে, শোনেন। আমি আগে সিনেমা থিয়েটার দেখতাম, এখন আর দেখি না। আপনি বোন বসেন, আমি যাব আর আসব। রুমি কি খেতে পছন্দ করে? জামের জন্য কি আলাদা কিছু রাখতে হবে? আপনি সাহেবকে আনেননি কেন? পানের একটা রেকাবি সামনে রেখে আজাদের মা রান্নাঘরে চলে যেতেন। এই রেকাবিটাও ছিল যেন শিল্পকর্মের একটা অপূর্ব নিদর্শন। কত ধরনের জর্দাই না তাতে থাকত, এক একটা খোপে এক এক রকম জর্দা আর তবক সাজানো। আজাদের মা বলতেন, এটা হলো কিমাম জর্দা, এটা হলো কস্তুরি, পাকিস্তান থেকে আনানো। জাহানারা তেমন পান খেতেন না, আজাদের মাকে খুশি করার জন্যে খানিকটা মুখে দিতেন। টমি নামে আজাদের পোষা কুকুর ছিল একটা, স্পেনিয়েল। এসে জাহানারার গায়ের ঘ্রাণ নিত। এই কুকুর দেখে রুমি আর জামির শখ হল তারা কুকুর পুষবে। রুমিদের পোষা কুকুর মিকি মারা গেছে। 25 মার্চের রাতে, আজ থেকে 14 বছর আগে। জাহানারার বুক চিরে শুধুই দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়। রুমির 14তম মৃত্যুদিনও হয়তো সামনে কোনো একটা দিন। এই সেপ্টেম্বরের 4 তারিখ হলেও হতে পারে। রুমির বাবা শরীফও আজ 14 বছর হল নাই। আজাদের মার জীবনে এত সুখ, এত প্রাচুর্য, তবু তার বুকটা কেমন যেন হঠাৎ হঠাৎ কেঁপে ওঠে। এখান থেকে ওখান থেকে মেয়েরা ফোন করে, আজাদের বাবাকে চায়। আবার মাঝে মধ্যে ফোন আসে, তিনি ধরেন, হয়তো তার গলা শুনেই ফোন রেখে দেয়। তিনি আজাদের বাবাকে বলেন, কি ব্যাপার, মেয়েরা আপনাকে এত ফোন করে কেন? আজাদের বাবা হাসেন, আরে সব কাজের ফোন, তুমি এত চিন্তা করো কেন? চিন্তা করতে করতে তুমি শুকিয়ে যাচ্ছ। কাজের ফোন? তাহলে আমি ধরলে কেটে দেয় কেন? কেটে দেয় নাকি? তাহলে মনে হয় তোমাকে কাজের লোক ভাবে না। হা হা। আজাদের বাবা হাসি দিয়েই যেন সবকিছু আড়াল করতে চান। আজাদের মা স্বামীর কোনো দোষ ত্রুটি এখনও দেখেন নাই, কিন্তু তার মনের ভেতর কেমন যেন কাঁটা খচখচ করে। বোম্বের দিনগুলিতে সেই যে কৃষ্ণরূপী ইউনুস আর তাকে ঘিরে থাকা রাধার সাথীদের কলকাকুলির দৃশ্য তিনি দেখেছিলেন, সেটা তিনি সারাক্ষণ মানুষ চোখে দেখতে পান। আর যেখানে কাঁটার ক্ষত, বাইরের আঘাতগুলো এসে সেই জায়গাতেই লাগে। একদিন একটা ফোন আসে। হ্যালো, আজাদের মা কইতেছেন? জি। আমারে আপনি চিনবেন না, তয় আমি আপনার উপকারের জন্য ফোন করতেছি। আপনার আজাদের বাপেরে আপনি কতটা চিনেন? আমি তাকে কতটা চিনি সেটা কি আপনাকে বলতে হবে? আরে রাগ করেন কেন? আমি আপনার উপকার করণের লাইগাই ফোন করছি। আজাদের বাপে যে এক মহিলার লগে গিয়ে দেখা করে, আপনি কিছু জানেননি। আপনি কে আমি জানি না, কিন্তু আপনাকে যদি আমার সামনে পেতাম, চট দিয়ে দাঁত নাড়িয়ে দিতাম। রাগ করেন কেন? আমারে সর মারলে কি আপনি আপনার স্বামীরে বশ করতে পারবেন? নিজের ঘরটা সামলান। সাফিয়া বেগম ফোন রেখে দেন। দুপুরে ভাত খান না, রাতেও না। আজাদের দাদির বোধহয় তৃতীয় নয়ন আছে। তিনি তার বিছানায় বসে পেশা পান চিবাচ্ছেন আর বকে চলেছেন, তা আজাদের মা, তুমি যে দুপুরের ভাত অন্ন খাইলা না, পিত্তি পইরা যাইব না? সাফিয়া বেগম জবাব দেন না। রাত্রিবেলা স্বামী আসে, তিনি তার সামনে যাওয়া থেকে বিরত থাকেন। ইউনুস চৌধুরী বিস্মিত হন।
তিনি ঘরে আসা মাত্রই সাফিয়া তার কাছে আসে, তার কোট খুলে দেয়, তার ঘরে পরার স্যান্ডেল পোশাক এগিয়ে দেয়, তার খোঁজ খবর নেয়। কিন্তু আজকে সাফিয়ার কি হল? সাফিয়ার কাছে যাওয়ার আগে চৌধুরীকে যেতে হয় তার মার কাছে। তিনি ডাকছেন, তারা, তারা, এইদিকে আয়। তারা ইউনুস চৌধুরীর ডাকনাম। ইউনুস মার ঘরে যান। বৌমা ভাত খাইতেছে না কেন? দুপুরে খাই নাই, বিকালে খাই নাই, অহনো দেখি ঘরতন বাইরেতেছে না, ব্যাপার কি? আজাদের বাবা প্রমাদ গুনেন। যা দেখ বউয়ে কি চায়। চৌধুরী এবার মনে মনে একটু হাসেন। সাফিয়ার কি চাইতে পারে? তার চাইবার কিছু থাকলে অবশ্যই তাকে তা তিনি দিতেন। সেটা অনেক বেশি সহজ হতো। কিন্তু তিনি জানেন সাফিয়া কিছুই চাইবে না, বরং সে জেদ ধরেছে নিশ্চয়ই না চাইবার জন্য। আজাদ কিন্তু ঠিকই বুঝতে পারছে মা তার রাগ করেছেন। সে আস্তে আস্তে বাবা মার ঘরের বাইরে গিয়ে নিজেকে ব্যাপৃত রেখেছে কমিক্স পড়ায়। তাতে মন বসাতে না পেরে সে বের করে স্কুলের হোম টাস্কের খাতা, বিছানায় বই খাতা ছড়িয়ে লিখতে থাকে। চৌধুরী তাদের শোবার ঘরের দিকে পা বাড়ান। কি ব্যাপার, শরীরটা কি খারাপ? আজাদের মা কথার জবাব দেন না। আজকে তো আমি তাড়াতাড়ি ফিরেছি নাকি? আজাদের মা চুপ করে থাকেন। খুব খিদে পেয়েছে, আসো ভাত দাও। আজাদের মা উঠে পড়েন। বাবুর্চি, টেবিলে সাহেবের খানা লাগাওনি? আরে বাবুর্চি তো টেবিলে খানা লাগাবেই, তুমি না থাকলে আমি একা একা খাবো নাকি? চৌধুরী টেবিলে বসেন। সাফিয়া কোনো কথা না বলে প্লেটে ভাত তুলে দেন। নাও তুমিও বসো, চৌধুরী বলেন। সাফিয়া কথা বলেন না। স্বামীর সঙ্গে খেতে বসার কোনো লক্ষণও তার মধ্যে দেখা যায় না। দুপুরেও নাকি খাও নাই? জবাব নাই। নাও বসো, তুমি না খেলে আমি খাবো না। চৌধুরী স্ত্রীর হাত ধরেন। সাফিয়া হাত শক্ত করে ফেলেন। থাকুক, বড় খিদে পেয়েছিল, আজকে আর খাওয়া হল না। ইউনুস চৌধুরী উঠে পড়ার ভঙ্গি করেন। বসেন, আপনি খাবেন না কেন? তাহলে তুমিও বসো। হাত ছাড়েন, আম্মা ওই ঘরে। আম্মাই তো বেশি চিন্তা করছে, তুমি বসো। না, আমি পরে খাবো, বাসায় আরও লোক খাওয়ার আছে। বাসার আরও লোকদের নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বসো। সাফিয়া খাতুন খেতে বসেন, কিন্তু তার মুখে অন্ন রুচ্ছে না। তিনি শুধু ভাত নাড়েন চাড়েন, খান না। চৌধুরী বলেন, তোমার সমস্যাটা কি বলবে তো? বলবো, আপনি খেয়ে ওঠেন। ভাত খাওয়া হয়ে গেলে সাফিয়া স্বামীর জন্যে পান সাজিয়ে নিয়ে ঘরে যান। আস্তে আস্তে মুখ খোলেন। আজকে একটা ফোন এসেছিল, বলল চৌধুরী সাহেব কি করে, কার কাছে যায়, কিছু জানেন? এক মহিলার কাছে। সাফিয়া ডুকরে কেঁদে ওঠেন। চৌধুরী বিপন্ন বোধ করেন। তিনি পরিস্থিতি সামলানোর জন্য বোধহয় বলেন, আমাকে নিয়ে এসব কথা তোমাকে কে লাগিয়েছে? ছি ছি ছি, এত বড় মিথ্যা কথা বলতে পারল? তার মুখে পোকা পড়বে। আর তুমিও কেমন, তুমি আমাকে না জিজ্ঞাসা করে কে কি বলল না বলল সেইটাই মনে করে বসে আছো। আরে তোমার স্বামী বড় না ফোনের লোক বড়? কে ফোন করেছে, নাম বলেছে? দাঁড়াও, তাকে আমি দেশছাড়া করব। না, নাম বলেনি। তাহলে তুমি কেন একটা অচেনা অজানা লোকের কথা বিশ্বাস করলা, বলো? আপনি এক মহিলার সাথে দেখা করতে যান না? না। আমার মাথা ছুঁয়ে বলেন? তোমার মাথা ছুঁয়ে বলতে হবে না, আমি আমার মাথা ছুঁয়ে বলতে পারি। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার মাথাতেই যেন বাজ পড়ে। মাথা হল পবিত্র জিনিস, আল্লাহর কালামের মতোই শরীফ জিনিস। সাফিয়া বেগম স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর ধীর কিন্তু স্পষ্ট স্বরে বলেন, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন, আমি কিন্তু সোজাই বাড়ি ছেড়ে আজাদকে নিয়ে চলে যাব, আর আমার মরা মুখটাও আমি আপনাকে দেখতে দেব না। বিদ্যুৎ বাতির আলোয় সাফিয়ার মুখটাকে পিতলের তৈরি ভাস্কর্যের মতো কঠিন বলে মনে হয়, আর তার কণ্ঠস্বর যেন ভেসে আসে কোনো গভীর কুয়ার তলদেশ থেকে। ইউনুস চৌধুরী ছেলেবেলায় মেদিনীমন্ডল গ্রামে কাঁঠালতলার পাকা ইদারায় পড়ে গিয়েছিল এক মহিলা, সম্ভবত ঝাঁপিয়ে পড়েছিল। ইদারার গভীর থেকে তার কণ্ঠস্বর যেরকম গম গম করে ভেসে এসেছিল, আজ সাফিয়ার গলায় তিনি যেন সেই সুর শুনতে পান। চুপ করে থাকেন কিছুক্ষণ। তখন এমন নীরবতা নেমে আসে যে মাথার ওপরে ঘূর্ণয়মান ফ্যানের শব্দকেও প্রায় কর্ণবিদারী বলে ভ্রম হয়। চৌধুরী বলেন, এইসব উল্টাপাল্টা চিন্তা করে তুমি তোমার মনটাকে বিষিয়ে রেখো না। তোমার মনে দুঃখ লাগে এরকম কোনো কিছু আমি করব না।
সাফিয়া বেগম স্বামীর কথায় আশ্বস্ত বোধ করেন। তিনি এশার নামাজ পড়ার জন্য অজু করবেন বলে ওঠেন। আজাদের ঘরে উকি দেন। আজাদ বিছানার উপর বই খাতা ছড়িয়ে হোম টাস্ক করতে করতে ঘুমিয়ে পড়েছে। ইস, স্কুলটাতে এত পড়ার চাপ কেন? কত ইংরেজি বাংলা বই! আজাদের বইপত্র গুছিয়ে রাখতে রাখতে সাফিয়া ভাবেন, ছেলেটা হাতমুখ না ধুয়ে শুয়ে পড়েছে। এতগুলো কাজের লোক, কিন্তু ছেলেটাকে একটু যত্ন আত্তে করবে তার লোক নাই। অবশ্য সাফিয়া বেগম ছেলের যত্নের ভার অন্যের উপর ছেড়ে দিতে পছন্দ করেন না। আজকে দিতে হয়েছে, কারণ আজ তিনি রাগ করেছিলেন। এখন রাগ কিছুটা কমেছে, মাথা ঠান্ডা হচ্ছে। ছেলেটাকে কি এরা ঠিকমতো রাতের খাবার খাইয়েছে? ছেলে তার মাছ খেতে পছন্দ করে, কিন্তু মাছের কাঁটা বাঁচতে পারে না। ছেলের বয়স আর কত হবে? সেই হিসেবে ভালোই লম্বা হয়েছে। বিছানায় এলিয়ে পড়া আজাদের শরীরটা দেখতে দেখতে সাফিয়া এক ধরনের আত্মপ্রসাদ অনুভব করেন। ছেলেটার হাত পা কিরকম ডাঙর হয়েছে। পরক্ষণে তিনি মাশাল্লাহ মাশাল্লাহ বলে নিজের দুগালে দুবার করে ডান হাত বোলান। মায়ের নজর না আবার ছেলের গায়ে লেগে যায়। আস্তে আস্তে ছেলেকে ডাকেন, আজাদ, আজাদ, ঘুম বাবা, ঘুমাবি না উঠবি? ওঠ, হাত পা ধুসনি, বিকালে কি খেয়েছিস না খেয়েছিস? রাতেও তো খাওয়া দেখতে পারিনি। উঠে পড় বাবা, হোমটাস কি বাকি আছে? আজাদের ঘুম ভেঙে যায়। সে কেঁদে ওঠে, আমাকে ঘুমাতে দাও। খিদে লাগেনি? কি খেয়েছিস না খেয়েছিস? আরে ভাত খেয়েছি না, সরো তো। হোমটাস করেছিস? ভোরে ডেকে দিও। আচ্ছা ঘুমা, আমি একটু ভাত মেখে আনি। সাফিয়া বেগমের মন মানে না। তিনি আবার ডাইনিং টেবিলে যান। আজাদের ফুলওয়ালা প্লেটে ভাত বাড়েন, তরকারি নেন। রুই মাছের দুটো টুকরো নিয়ে তাড়াতাড়ি কাটা বাছতে লেগে পড়েন। তারপর ছেলের ঘরে এসে দেখেন সে ঘুম। দুটো বালিশ দেয়ালে দিয়ে তিনি ছেলেকে বিছানায় বসান। ঘুমন্ত ছেলে বালিশের চেয়ারে বসে থাকে। দেখি বাবা, হাঁ করত বলে তিনি ছেলের মুখে ভাত পুরে দেন। ছেলে মুখে ভাত নিয়ে ঘুমিয়ে পড়ে। পুরনো গৃহপরিচারিকা জয়নব তাই দেখে বকতে থাকে, দেখো তো আম্মাজানের কারবার, ছেলেটারে কেমনে খাওয়ায়? ও খাইছে না, আমাকেও সামনেই তো খাইল। নিজের হাতে আজাদ খেতে পারে, মাছের কাঁটা বাঁচতে পারে? কি যে বলো না তুমি, মা পরিচারিকাকে বলেন। কয়েক গ্রাস ভাত ছেলের মুখে তুলে দিয়ে তারপর প্রশান্তি আসে। এক গ্লাস পানি একই কায়দায় খাইয়ে তিনি ছেলের মুখটা ভালো করে মুছে দেন। শেষে একটা ছোট বালতিতে করে পানি আর তোয়ালে আনান। খাটের একপাশে ছেলের দুপা ঝুলিয়ে দেন। তারপর বালতির পানিতে তার ছোট্ট পা দুটো ডোবান। নিজের হাত দিয়ে ডোলে ডোলে ছেলের পা দুটো তিনি পরিষ্কার করেন। বালতি মেঝেতে রেখে পা দুটো তোয়ালে দিয়ে মুছে দেন ভালো করে। ভেজা তোয়ালে ডোলে ছেলের হাত দুটো আর মুখটা মুছে দিয়ে তারপর তিনি ক্ষান্ত হন। ছেলেকে ঠিকভাবে শুইয়ে দিয়ে কোলবালিশটা তার একপাশে যথাস্থানে রেখে ছেলের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকান। ছেলে তার ঘুমের কোন অজানা দেশে। শেষে ডিম লাইট জ্বালিয়ে বাতি নিভিয়ে মা কক্ষ ত্যাগ করেন। শুনছিলেন আনিসুল হকের উপন্যাস মা। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।